আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা শুরু করব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ১ম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ। আজকে লেকচার 1 এ আমরা পড়ব পদার্থবিজ্ঞানের ইতিহাস সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। পদার্থবিজ্ঞানের ইতিহাস এই টপিকটা থেকে আজকে আমি যে জিনিসগুলো দাগিয়ে পড়াবো, ওই জিনিসগুলো যদি তোমরা পড়ো, আশা করি পদার্থবিজ্ঞানের ইতিহাস আ এই টপিকটা সম্পর্কে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা জন্মাবে। তাহলে চলো শুরু করা যাক। পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান। এখান থেকে এখান থেকে পড়তে হবে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি প্রাচীনতম এবং মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা। এরপরে দেখি পদার্থবিজ্ঞানের পরিসর। এখানে দেখো অ্যাস্ট্রোনমি এবং পদার্থবিজ্ঞান মিলে গড়ে উঠেছে অ্যাস্ট্রোফিজিক্স, জৈবিক প্রক্রিয়া ব্যাখ্যার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স, রসায়নের শাখার সাথে পদার্থবিজ্ঞানের সম্মিলনে গড়ে উঠেছে কেমিক্যাল ফিজিক্স এবং ভূতত্ত্বে ব্যবহারের জন্য আমরা যে পদার্থবিজ্ঞান ব্যবহার করি তাকে বলি জিওফিজিক্স এবং চিকিৎসা বিজ্ঞানে যে পদার্থবিজ্ঞান ব্যবহার করি তাকে বলি মেডিকেল ফিজিক্স। এই পদার্থবিজ্ঞানকে মূলত দুটি অংশে ভাগ করা যায়। একটি হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান, আরেকটি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এই চিরায়ত পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে কি শাখা পড়ে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এগুলো থেকে এমসিকিউ আসে। দেখো, চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ ও তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান রয়েছে। আধুনিক পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে এই আধুনিক পদার্থবিজ্ঞান উম গড়ে উঠেছে। এবং আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে রয়েছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং কণা পদার্থবিজ্ঞান। এরপরে আমরা দেখব আদি পর্ব। এখানে আমরা দেখব বিভিন্ন পদার্থবিজ্ঞানীদের কিছু অবদান। শুরুতেই রয়েছে থেলিসের নাম। থেলিস কি করেছেন? তিনি প্রথম কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয়, পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা ব্যবহার করতে অস্বীকার করেছিলেন। থেলিস আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছেন। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছেন। এটা একটা বোর্ড প্রশ্ন। এবং লোডস্টোন চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। এরকম প্রশ্ন আসতেই পারে যে চৌম্বক ধর্ম সম্পর্কে কে জানতেন? লোডস্টোন। এবং তোমরা সবাই পিথাগোরাসের নাম জানো। পিথাগোরাস কি করেছিলেন? জ্যামিতিক এবং কম্পমান তারের উপর তার মৌলিক কাজ ছিল। ডেমোক্রিটাসের নাম তোমরা শুনে থাকবে। ডেমোক্রিটাস কি করেছেন? পদার্থের অবিভাজ্য একক আছে এবং তার নাম দিয়েছিলেন অ্যাটম। এরিস্টটলের মাটি, পানি, বাতাস, বায়ু, আগুন দিয়ে সবকিছু তৈরি হওয়ার মতবাদটি দিয়েছিলেন। এবং আরিস্তারাকাস প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন। এই ধারণাটা আমি একটু মার্ক করে দিলাম, কারণ পরবর্তীতে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা এবং সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা, এরকম ৩ টা আসবে। একটার সাথে আরেকটা আম মিলানো যাবে না। এরপরে দেখো আর্কিমিডিস। আর্কিমিডিস কি করেছেন? তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলের বিষয়টি সম্পর্কে ধারণা দিয়েছেন এবং এটা খুব ইম্পর্টেন্ট যে গোলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করেছেন কে? আর্কিমিডিস। ইরাটোস্থিনিস কি করেছেন? সেই সময় সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন। এটা একটু পড়তে হবে। এরপরে দেখো, এটা ইম্পর্টেন্ট যে শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহারের কাজটি প্রথম করেছিলেন আর্যভট্ট। এই যে আর্যভট্টের নামটি পড়তে হবে। দেখো, একজন মুসলিম বিজ্ঞানী আল জাবিরের আল খোয়ারিজমের একটা বই আল জাবির। এই আল জাবির বইটি থেকে বর্তমানে অ্যালজেব্রা নামটি এসেছে। এরপরে দেখো, আল হাইয়াম কে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এইটা পড়তে হবে, এটা একটা বোর্ড প্রশ্ন। আল হায়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। মাসুদি নামটা পড়তে হবে। মাসুদি কি করেছিলেন? ৩০ খণ্ডের একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। দেখো, সেনকুও তিনি কি করেছেন? চৌম্বক নিয়ে কাজ করেছেন। কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে লোডস্টোন চৌম্বক নিয়ে কাজ করেছেন এবং নিচে আরেকটা আছে যে সেনকুওর ও চৌম্বক নিয়ে কাজ করেছেন। এবং সেনকুওর আরেকটা কাজ করেছেন যে ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করেছেন। কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণ করার বিষয়টি উল্লেখ করেছেন।
এরপরে দেখো বিজ্ঞানীদের উত্থান পর্ব। এখান থেকে পড়তে হবে কপার্নিকাসের নামটা। কপার্নিকাস কি করেছেন? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছেন। একটু আগে আমরা পড়েছি যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন আরিস্তারাকাস এবং সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছেন স সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছেন কপার্নিকাস। আচ্ছা, গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করার বৈজ্ঞানিক ধারার সূচনা করেন গ্যালিলিও। এটা পড়তে হবে যে গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। এটা একটা বোর্ড প্রশ্ন যে আধুনিক বিজ্ঞানের জনক কে? গ্যালিলিও। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা, দেখো সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হচ্ছে গ্যালিলিও। এরপরে এই সালটা পড়তে হবে ১৬৮৭ খ্রিস্টাব্দ। এই সময়ে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার ৩টি সূত্র এবং মহাকর্ষ বলের সূত্রটি প্রকাশ করেন। পড়তে হবে এবং বিজ্ঞানী নিউটন লিবনিজের সাথে মিলে গণিতের একটি নতুন শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন। এরপরে দেখো কাউন্ট রামফোর্ড। কাউন্ট রামফোর্ড কি করেছেন? তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিতে তাপে রূপান্তর করা সম্ভব, এটা দেখিয়েছেন কাউন্ট রামফোর্ড। এটা একটা বোর্ড প্রশ্ন যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়, এইটা কে দেখিয়েছেন? কাউন্ট রামফোর্ড। লর্ড কেলভিনের নামটা মনে রাখতে হবে। কেলভিন। কেলভিন কি করেছেন? তাপগতি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দুইটি সূত্র দিয়েছেন। এরপরে ১৭৭৮ সাল মনে রাখতে হবে এবং কুলম্বের নামটা মনে রাখতে হবে। ১৭৭৮ সালে কুলম্ব কি করেছেন? বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন। ১৮০০ সাল মনে রাখতে হবে, এটা একটা বোর্ড প্রশ্ন। ভোল্টা নামটা মনে রাখতে হবে এবং সে কি করেছেন? বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেছেন। ১৮২০ সালটা মনে রাখতে হবে। ওয়ারস্টেডের নামটা মনে রাখতে হবে। এই সময় ওয়ারস্টেড কি করেছেন? দেখো বিদ্যুৎ প্রবাহ দিয়ে চৌম্বক তৈরি করা যায়, এইটা দেখান। ঠিক কিছু বছর পর ১৮৩১ সালে ফ্যারাডে এবং হেনরি ওয়ারস্টেডের ঠিক বিপরীত কাজটা করেন। ওয়ারস্টেড দেখিয়েছিলেন যে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চৌম্বক তৈরি করা সম্ভব এবং ফ্যারাডে এবং হেনরি দেখিয়েছিলেন যে শুধু বিদ্যুৎ প্রবাহ দিয়েই চৌম্বক তৈরি করা সম্ভব না, আমরা যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটাই তাহলে সেখানেও বিদ্যুৎ উৎপাদন হতে পারে, যেটা একদম ওয়ারস্টেডের বিপরীত একটা প্রক্রিয়া। এটা মনে রাখতে হবে। দেখো এই যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন বিদ্যুৎ তৈরি করা যায়। ১৮৬৪ সালটা মনে রাখতে হবে এবং ম্যাক্সওয়েলের নামটা মনে রাখতে হবে। কি করেছেন তিনি? আলো আসলে একটি বিদ্যুৎ চৌম্বক তরঙ্গ, এই ধারণাটা দেন ম্যাক্সওয়েল ১৮৬৪ সালে। ১৮০১ সাল মনে রাখতে হবে। ইয়ং এর নামটা মনে রাখতে হবে, ইম্পোর্টেন্ট। তিনি প্রথম কি করেছেন? আলোর যে তরঙ্গ ধর্ম সেটা প্রমাণ করিয়ে দেখিয়েছিলেন। আলোর ২ টা ধর্ম আছে, একটা তরঙ্গ ধর্ম, একটা কণা ধর্ম। ইয়ং পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্ম সম্পর্কে প্রমাণ করেছেন। এরপরে দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে ১৮০৩ সাল মনে রাখা লাগবে, ডাল্টনের নামটা মনে রাখা লাগবে এবং পারমাণবিক তত্ত্ব দিয়েছিলেন, এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ১৮৯৭ সাল মনে রাখতে হবে, থমসন মনে রাখতে হবে এবং ১৮৯৭ সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছেন, এটা মনে রাখতে হবে। ১৯১১ সালে রাদারফোর্ডের নামটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন। এরপরে দেখো ১৯০০ সালে ম্যাক্স প্ল্যাংক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। খুবই ইম্পোর্টেন্ট। ১৯০০ সাল এই ২ টাই একটা বোর্ড প্রশ্ন যে কোয়ান্টাম তত্ত্ব কত সালে আবিষ্কৃত হয়? ১৯০০ সালে এবং কোয়ান্টাম তত্ত্বের জনককে ম্যাক্স প্ল্যাংক, এটা মনে রাখতে হবে। এই যে কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে পরবর্তীতে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করা সম্ভব হয়। এটা মনে রাখতে হবে। দেখো আমাদের বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ১৯২৪ সালে কোয়ান্টাম তত্ত্বের ধারণা ব্যবহার করে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব প্রদান করেন। এটা একটু মনে রাখতে হবে যে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব, এই 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 লাইনটা একটু মনে রাখতে হবে যে বিকিরণ, এখানে এরকম প্রশ্ন আসে যে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব কে প্রদান করেন? সত্যেন্দ্রনাথ বসু। দেখো এই কারণে সত্যেন্দ্রনাথ বসুকে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের জনক হিসেবে অভিহিত করা হয়। এটা একটা বোর্ড প্রশ্ন যে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের জনক কে? সত্যেন্দ্রনাথ বসু। এই কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের জনক যেহেতু সত্যেন্দ্রনাথ বসু, এ কারণে তার অবদানের স্বীকৃতি স্বরূপ সত্যেন্দ্রনাথ বসু, এই বসুর নামকরণ থেকে বোজন, এক শ্রেণীর মৌলিক কণাকে বোজন নামকরণ করা হয়। এরপর কোয়ান্টাম তত্ত্ব ১৯০০ সালে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের পর ১৯০০ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত
এই সময়টিতে হাইজেনবার্গ, শ্রোডিঞ্জার, ডিরাক সহ আরো যত অনেক বড়, বড় বিজ্ঞানী আছে তাদের হাত ধরে এই যে কোয়ান্টাম তত্ত্বটা, এই কোয়ান্টাম তত্ত্বটা প্রতিষ্ঠা লাভ করে। দেখো এই যে পদার্থের কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠিত করেন। এরপরে দেখো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন যে ১৮৮৭ সালটা মনে রাখতে হবে এবং মাইকেলসন ও মৌলি এই ২ টা বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে। তারা কি করেছেন? তারা দেখিয়েছেন যে প্রকৃতিতে আসলে ইথার নামে কোনো মাধ্যম নেই এবং আস আলোর বেগ স্থির এবং গতিশীল সকল মাধ্যমের সমান। এই নাম এই এই তাদের এই আ উম অবদানটা মনে রাখতে হবে। ১৮৮৭ সালে মাইকেলসন এবং মৌলি প্রমাণ করেন যে ইথার বলে কিছু নেই, প্রকৃতপক্ষে ইথার বলে কিছু নেই এবং আলোর বেগ স্থির এবং গতিশীল মাধ্যমে সমান। এরপরে দেখো ১৯০৫ সাল মনে রাখতে হবে ১৯০৫ সালটা। ১৯০৫ সালে আইনস্টাইনের নামটা খুবই ইম্পোর্টেন্ট। সবাই জানো আইনস্টাইনের নাম। ১৯০৫ সালে আইনস্টাইন এই সালটাও খুব ইম্পোর্টেন্ট। ১৯০৫ সালে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি থেকে একটি বিষয় পাওয়া যায়। তাহলে এরকম একটা প্রশ্ন আসে যে থিওরি অফ রিলেটিভিটি আ থিওরি অফ রিলেটিভিটিটা কে উম উম থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে কে ধারণা দিয়েছিলেন? আইনস্টাইন। এটা একটা বোর্ড প্রশ্ন এবং এই যে আমরা যে পড়ি, তোমরা যে দেখো E = mc² তোমরা হয়তো ছোট ক্লাসে পড়েছো। এই যে E = mc² এটা পদার্থবিজ্ঞানের খুবই চমকপ্রদ একটা সূত্র। এই সূত্রের সাহায্যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। এই সূত্রটা থিওরি অফ রিলেটিভিটি থেকেই আমরা এই যে দেখো থিওরি অফ রিলেটিভিটি থেকে বের হয়ে আসে E = mc²। এই যে সর্বকালের সবথেকে চমকপ্রদ সূত্র E = mc² এই সূত্রটা বের হয়ে আসে। এরপরে দেখো এইখানে যে ডিরাকের নামটা পড়তে হবে। এটা একটা বোর্ড প্রশ্ন ১৯৩১ সালে। এটাও একটা বোর্ড প্রশ্ন। অতিকণা বা অ্যান্টিপার্টিকেল এর অস্তিত্ব সম্পর্কে ঘোষণা দেন। এই সম্পর্কে তোমরা সামনে আরো বিস্তারিত জানতে পারবে প্রতিকণা বা অ্যান্টিপার্টিকেল সম্পর্কে। ডিরাকটা পড়তে হবে। এরকম প্রশ্ন আসছে বোর্ড প্রশ্ন যে আ প্রতিকণা বা অ্যান্টিপার্টিকেলের অস্তিত্ব ঘোষণা করেন কে? ডিরাক এবং কত সালে? ১৯৩১ সালে। এই ২ টাই বোর্ড প্রশ্ন। এরপরে দেখো তোমরা হয়তো ছোট ক্লাসে পড়েছ যে ১৮৯৫ সালে রনজেন্ট এক্স-রে আবিষ্কার করেন। এটা পড়তে হবে। ১৮৯৬ সালে দেখো একদম পাশাপাশি বছর। ১৮৯৫ আর ১৮৯৬ এবং ২ টাই খুব ইম্পোর্টেন্ট। ১৮৯৬ সালে বেকেলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে এটা আবিষ্কার করেন বেকেলের। এবং দেখো এখানে পিয়েরে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন। এইটা একটা বোর্ড প্রশ্ন যে রেডিয়াম কে আবিষ্কার করেন? পিয়েরে এবং মেরি কুরি। আচ্ছা। এরপরে দেখো এখানে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে ভরের জন্য এটা আমি পূর্বেও বলেছি যে বোসন এই যে বোজন নামটা এসেছে আমাদের সত্যেন্দ্রনাথ বসু বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নামকরণ থেকে। এরপরে দেখো এই যে নিচের এই লাইনটা এটা একটা বোর্ড প্রশ্ন যে হাবলের নামটা একটা বোর্ড প্রশ্ন। যে হাবল দেখিয়েছিলেন যে বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে যেটি প্রদর্শন করে বিশ্বব্রহ্মাণ্ড ধীরে, ধীরে প্রসারিত হচ্ছে। এবং তোমরা জানো বিগ ব্যাং সম্পর্কে এই বিগ ব্যাং সংঘটিত হয়েছিল প্রায় ১৪ বিলিয়ন বছর আগে। এই যে বিগ ব্যাং নামে একটি প্রচন্ড বিস্ফোরণে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর সেটি ক্রমাগত প্রসারিত হচ্ছে এখনো। এবং বিজ্ঞানীরা ধারণা করেন যে এই প্রসারণটা কখনোই থেমে যাবে না। বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই বিগ ব্যাং এর পর থেকে ওই প্রচন্ড বিস্ফোরণে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর যে সবকিছু একে অন্যটির থেকে দূরে সরে যাওয়া শুরু করেছে। এই দূরে সরে যাওয়াটা প্রতিনিয়ত বিদ্যমান এবং এটা কখনোই থেমে যাবে না। এটা একটু পড়তে হবে। এরপরে দেখো আমরা যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে যা কিছুই জানি না কেন, আমরা অনেক কিছু জানি। আমাদের কাছে মনে হতে পারে আমরা অনেক কিছু জানি। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড যে আমরা যা কিছু দেখি বা যা কিছু জানি না কেন, এই যে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি আরো কত কিছু সম্পর্কে জানি না, জানি আমরা। এই যে এই জিনিসগুলো আমাদের জানার মাত্র ৪% আমরা জানি। এইটা একটা বোর্ড প্রশ্ন। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির কত পার্সেন্ট আমরা জানি? মাত্র ৪% আমরা জানি। বাকি যে ৯৬% বা ৯৭% আছে ওই সম্পূর্ণটুকুই ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি এগুলো সম্পর্কে এখনো বিজ্ঞানীরা কোনো কোনো ধারণা পাননি। আচ্ছা এরপরে দেখো এটা একটা বোর্ড প্রশ্ন যে কঠিন পদার্থের বিজ্ঞান নিয়ে গবেষণা অর্ধপরিবাহী পদার্থের জন্ম দেয়। অর্ধপরিবাহী পদার্থ খুবই বা বা এই অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর খুব একটা আ ও একটা অনেক বড় একটা টপিক যেটা তোমাদের
ফিজিক্স বইয়ে ১৩ অধ্যায়ে খুব সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়া হয়েছে তোমাদের এসএসসি লেভেলে। কিন্তু এইচএসসি লেভেলে তোমরা এই সম্পর্কে আরো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের পুরো একটা চ্যাপ্টারই পড়বে। তাহলে দেখো এই যে অর্ধপরিবাহী পদার্থের যে জন্ম হয়েছে, অর্ধপরিবাহী পদার্থের জন্ম হয়েছে কি নিয়ে গবেষণার সময়? কঠিন পদার্থের পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণার সময় অর্ধপরিবাহী পদার্থের জন্ম হয়েছে। এটা একটা বোর্ড প্রশ্ন। এরপরে দেখো জগদীশ চন্দ্র বসুর অবদান। এখান থেকে কিছু জিনিস পড়তে হবে। যেহেতু জগদীশ চন্দ্র বসু আমাদের বাঙালি কবি। দেখো বাঙালি বিজ্ঞানী, কবি না বিজ্ঞানী। এরপরে আ কি করেছেন তিনি ১ম বার বেতারে দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠিয়ে দেখান জগদীশ চন্দ্র বসু এবং জগদীশ চন্দ্র বসুই ১ম বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যকে মিলিমিটার দেখো প্রায় ৫ মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন এবং রেডিও সংকেতকে শনাক্ত করার জন্য তিনি অর্ধপরিবাহী জাংশন ব্যবহার করেন। এই কয়েকটা লাইন এখান থেকে জগদীশ চন্দ্র বসু থেকে ইম্পোর্টেন্ট। নিচে আরো একটা জিনিস কয়েকটা লাইন আছে দেখো। এখানে এইটা একটা বোর্ড প্রশ্ন যে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য আ ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু এবং তিনি ১ম এ ধারণা করা হতো যে উদ্ভিদের সূক্ষ্ম নড়াচড়া বা বিভিন্ন উদ্দীপকের প্রতি উদ্ভিদের যে সাড়া প্রদান এটা সাধারণত একটা রাসায়নিক প্রক্রিয়া। ১ম এ ধারণা করা হতো। কিন্তু এই যে জগদীশ চন্দ্র বসু উনি দেখিয়েছেন যে না, এই যে উদ্দীপকের প্রতি আ আ উদ্দীপকের প্রতি যে সাড়া দেওয়া উদ্ভিদের এইটা আসলে রাসায়নিক না, এটা একটা বৈদ্যুতিক প্রক্রিয়া। ঠিক আছে? এটা একটু পড়তে হবে। আর এটা একটা বোর্ড প্রশ্ন যে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু এবং উম আ আ আ ক্রেস্কোগ্রাফ কি কাজে ব্যবহার করা হয়? উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য। এটা একটা বোর্ড প্রশ্ন। আচ্ছা দেখো জগদীশ চন্দ্র বসুর গ্রন্থ আছে। দেখো অব্যক্ত গ্রন্থ সংকলিত করেছেন এবং তার একটা উল্লেখযোগ্য গ্রন্থ, এই গ্রন্থটার নাম খুব মনে রাখবা যে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। আচ্ছা এরপরে দেখি উম প্রকৃতির রহস্য উদ্ঘাটন। এইখান থেকে পড়তে হবে যে বিটা রশ্মি নামে একটি বিশেষ বিকিরণের মাধ্যমে আমরা দুর্বল নিউক্লিয় বল নামে নতুন এক ধরনের বল আবিষ্কৃত হয়। দুর্বল নিউক্লিয় বলের সাথে বিটা রশ্মি আ নির্গত। মানে বিটা রশ্মির নির্গমনটা সম্পর্কিত, এটা একটু পড়তে হবে। এই সম্পর্কে সামনের অধ্যায়গুলোতে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। আপাতত শুধু এইটুকুই পড়ো। এরপরে দেখো প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। এখানে এই লাইনটা একটু পড়তে হবে যে এটা একটা বোর্ড প্রশ্ন যে অটন এবং স্ট্রেসম্যান এই ২ টা বিজ্ঞানীর নাম পড়তে হবে এবং স্ট্রেসম্যান তারা কি দেখিয়েছিলেন যে একটি নিউক্লিয়াসকে ভেঙে দেখান যে নিউক্লিয়াসের ভর যতটুকু কমে গিয়েছে সেটা শক্তি হিসেবে বের হয়েছে। এর ব্যাখ্যা হচ্ছে আমরা জানি যে নিউক্লিয়াসের ভর প্রোটন ও নিউট্রনের ভরকে নিউক্লিয়াসের ভর বলে। একটা নিউক্লিয়াসের ভিতরে এই যে এখানে আঁকা আছে চিত্র, একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন থাকে। এই আ প্রোটন ও নিউটনের যে ভর, এই ভরকে আমরা নিউক্লিয়াসের ভর বলি। আমি যদি ধরে নেই যে মাস অফ নিউক্লিয়াস হলো ক্যাপিটাল এম, জেড হলো নাম্বার অফ প্রোটন, ক্যাপিটাল এন হলো নাম্বার অফ নিউটন এবং এখানে এই যে এমপি দ্বারা আমরা মাস অফ প্রোটন, একটা প্রোটনের ভর নির্দেশ করছি এবং এমএন দ্বারা আমরা মাস অফ নিউটন বললাম যে একটা নিউটনের ভর নির্দেশ করছি এবং এখানে দেওয়া আছে নাম্বার অফ প্রোটন ও নাম্বার অফ নিউটন। তাহলে মোট প্রোটন এবং নিউটনের যোগফল, আমরা যদি মোট প্রোটন এবং নিউটনের আলাদা যোগফল বের করি, ভরের আলাদা যোগফল বের করি, এই যে দেখো মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউটন। প্রোটনের ভর এবং নিউটনের ভরের আলাদা যোগফল দেখা যায় যে মাস অফ নিউক্লিয়াসের থেকে বড় হয়। এই যে হওয়ার কথা ছিল তো সমান। কারণ আমরা জানি প্রোটন ও নিউটনের ভরের যোগফলই হলো নিউক্লিয়াসের ভর। কিন্তু এই যে কিছুটা ভর তারা পরীক্ষা করে বের করেন যে কিছুটা ভর কমে যায়। এই ভরটুকু কোথায় যায়? এই ভরটুকু মূলত এই যে আইনস্টাইনের সূত্র E=mc², এই সূত্রটা ব্যবহার করে এই যে এখানে ওই ভরটুকু শক্তিতে রূপান্তর হয়। ওই ভরটুকু বের করা ওই ভরটুকুকে আমি ধরে নিলাম যে ভরটুকু কমে যায়, ওই ভরটুকুকে আমি ধরে নিলাম ডেল এম। তাহলে ডেল এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে প্লাস হবে। ডেল এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে মোট প্রোটনের ভর প্লাস মোট নিউটনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। যতটুকু ভর কমে গেছে ওটা হলো ডেল এম। আমরা E ইজ ইকুয়াল টু ডেল এম সি স্কয়ার, এখানে এই যে ডেল এমটা মানে ওই ভরের পার্থক্যটুকু শক্তিতে রূপান্তর হয়েছে। এই জিনিসটাই প্রমাণ করেন অটমান এবং স্ট্রেসম্যান। এটা আর এইটা একটা বোর্ড প্রশ্ন যে বাংলাদেশের রূপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে যাচ্ছে। আচ্ছা তাহলে
তাহলে পদার্থবিজ্ঞানের ইতিহাস এই টপিকটা থেকে আমি আজকে যতটুকু দাগিয়ে পড়ালাম বা যতটুকু পড়ালাম, আশা করি ওইটুকু পড়লে তোমরা এই টপিকটা সম্পর্কে একটা ধারণা পাবে, বিস্তারিত ধারণা পাবে এবং এই টপিক রিলেটেড যে বোর্ড প্রশ্নগুলো আছে, ওগুলো তোমরা নিজেরা বাসায় সলভ করতে পারবে। এই টপিকটা থেকে মূলত বোর্ডে প্রতি বছর এমসিকিউ আসে। সাধারণত এমসিকিউ এবং সৃজনশীলের যে নাম্বার প্রশ্ন, ক নং প্রশ্নেও কিছু আসতে পারে। মূলত ১ মার্কসের উম আ উম উম ১ মার্কসের জন্য এই ইতিহাসগুলো আসে এবং সাধারণত ২ ম্যাক্স হলে ৩ মার্কের জন্য আসে। এর বেশি আসে না। তারপরও বিভিন্ন ভাইভাতে এই ইতিহাস থেকে প্রশ্ন করতেই পারে। করে দেখো এখানে পদার্থবিজ্ঞানের ইতিহাস এই টপিকটা থেকে যত বোর্ড প্রশ্ন আছে সবগুলো এড করা আছে। আ এই যে তোমরা এখান থেকে বোর্ড প্রশ্নগুলো বা বোর্ড এমসিকিউ গুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই যে দেখো মোটামুটি প্রায় ৩২ টা বোর্ড প্রশ্ন এড করা আছে এবং এই বোর্ড প্রশ্নগুলো যেখানে যুক্ত করা আছে, এই বোর্ড প্রশ্নগুলো যে এখানে যুক্ত করা আছে, এখান আ এ এম এ যুক্ত করা আছে এই বোর্ড প্রশ্নগুলোর মধ্যে থেকেই মূলত আমি ওখানে এই যে বইয়ের পিডিএফ এর মধ্যে খুব সুন্দরভাবে দাগিয়ে আমি বুঝালাম বা পড়ালাম। আ তাহলে আজকের পুরো লেকচারটি আমরা এখানেই শেষ করলাম। আ ইনশাআল্লাহ পরবর্তী কোনো লেকচারে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। আর হ্যাঁ, আ এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার সিরিয়াল ওয়াইজ YouTube এর প্লেলিস্টে আপলোড করা থাকবে। যাতে তোমরা যদি কোনো ক্লাস মিস করো তাহলে তোমরা যাতে মা ওই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আ খুব সহজে দেখে নিতে পারো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।